কে আপনি? তাছাড়া আপনি আমার ব্যাগের ভেতর থেকে কেন নিয়েছেন? আপনি কি জানেন ওই প্যাকেটটার জন্য আমি কত বিপদে পড়ে আছি? হ্যাঁ জানি। 20 লাখ টাকার মতো জিনিস যদি হাতছাড়া হয়ে যায়, তখন সেই জিনিসের মালিক যেটার জন্য মরিয়া হয়ে উঠবে। এটা স্বাভাবিক। কত টাকা? 20 লাখের বেশি হবে। একটা নিষিদ্ধ একটা ড্রাগসের প্যাকেট। যে মহিলা আপনার পাশে বসেছিলেন তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিল। তিনি আমার ব্যাগে কেন রাখলেন? আপনি যখন ঘুমিয়েছিলেন তখন মাঝপথে বাস পুলিশ চেকিং করে। পুলিশ দেখে আপনার পাশে বসা মহিলা ওগুলো আপনার ব্যাগে রেখেছিল। আপনার সিট ছিল D4 আর আপনার পাশের মহিলা D3। আমি ছিলাম D2 সিটে। সত্যি বলতে আপনাকে আমি কাউন্টার থেকে ফলো করছিলাম। যখন কাউন্টারে বসে বাসের জন্য অপেক্ষা করছিলাম তখন আপনাকে দেখে ভালো লেগেছিল। বাসে উঠে যখন দেখলাম আপনার পাশাপাশি সিট পড়েছে তখন বেশ খুশি হলাম। কিন্তু আফসোস হলো, কারণ আরেকটু কাছে যদি বসতে পারতাম। তারপর কি হলো? আপনি ঘুমাচ্ছেন। আমি প্রায় সারাক্ষণ আপনার দিকে তাকিয়েছিলাম। পুলিশের বাসে ওঠার পরে হঠাৎ দেখি মহিলা ঘাবড়ে গেলেন। তারপর তার নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বাহির করেন। সেই প্যাকেট আপনার ব্যাগে রেখে দিয়ে সে চুপ করে বসে থাকে। কি বলছেন এসব? ঠিকই বলছি। পুলিশ কিন্তু আপনার ব্যাগ চেক করেনি। চেক করলে আপনি ফেঁসে যেতেন। তবে আমার একটা ভুল হয়ে গেছে। তখন যদি পুলিশের কাছে বলতাম তাহলে মহিলা ধরা পড়তো। করলেন না কেন? আসলে মানুষের মাথায় সব সময় সব ধরনের বুদ্ধি কাজ করে না। সেজন্য প্রচলিত প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আপনি কিভাবে নিলেন ব্যাগটা? একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করানো হয়েছিল, মনে আছে? আপনি সহ সেই মহিলা এবং আরও অনেক বাস থেকে নেমেছে। হ্যাঁ, ওয়াশরুমে গিয়েছিলাম। পাশের সেই মহিলা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমিও নিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম যে আপনারা নামছেন তখন চট করে বাসে উঠি। খুব সাবধানে আর কৌশলে ব্যাগটা খুলে প্যাকেটটা নিজের কাছে নিয়ে যায়। তারপর সেটা একদম পেছনে নিয়ে রাখি। কেন করেছেন? আমার সন্দেহ ছিল এটা নিষিদ্ধ কিছু হতে পারে। কারণ আপনি আসার আগেই সেই মহিলা দ্রুত বাসে আসে। তারপর আপনার ব্যাগ খুলে ওটা নিজের রাখা প্যাকেটে খুঁজে বেড়ায়। কিন্তু তাকে হতাশ হতে হয়েছে, কারণ সেটা অলরেডি আমি সরিয়ে ফেলি। কি দরকার ছিল ভাই বলেন? ওরা যদি সেটা নিয়ে যেত তাহলে আমি এমন বিপদে পড়তাম না। এইভাবে বাসায় লুকিয়ে থাকতে হতো না। সব দোষ আপনারই। আমি জানি। বাস থেকে নেমে আপনাকে আমি হারিয়ে ফেলি। প্যাকেটের ভেতরে ড্রাগসগুলো দেখে আর সেগুলোর দাম শুনে আমি রীতিমতো অবাক হয়। তখনই বুঝতে পারে যে আপনার উপর বিপদ আসবে। আপনি আমার নাম্বার কীভাবে পেলেন? কাউন্টার থেকে। আমরা সেই বাস কাউন্টার থেকে উঠেছি। সেখানে আমার এক পরিচিত লোক আছে। তাকে বললাম D4 সিটের যাত্রীর নাম্বার জোগাড় করতে হবে। আমাদের ভ্রমণের তারিখ ও বাসের কোচ নাম্বার বললাম। আমার সে পরিচিত ভাই আপনার নাম্বার মেসেজ করে দিয়েছে। আপনি দয়া করে ওদের জিনিস ফিরিয়ে দেন, তাহলে ওরা আমার পথ থেকে সরে যাবে। ওদের জন্য আমি চাকরি করতে পারি না। কি বলেন এইসব? আমি তো ওদের পুলিশের কাছে ধরে দিতে চাই, আর সেজন্য সবচেয়ে বেশি সহযোগিতা করবেন আপনি। আমি কিভাবে? ওরা আপনার উপর নজর রাখবে, আর সেই সুযোগটা আমরা কাজে লাগাবো। তাদের ধরিয়ে দেওয়ার সুযোগ পাবো। কিন্তু দেখুন, ওরা খুব খারাপ একটা চক্র। এইরকম অনেক ভালো মানুষ তারা ড্রাগসের মাধ্যমে শেষ করে দিচ্ছে। মারাত্মক বিষ ছড়িয়ে দিচ্ছে সমাজে। এদের আইনের হাতে তুলে দেওয়া আপনার আমার কর্তব্য। আপনি নিজে তো সব কিছু করতে পারেন। আমি তাদের চিনি না। তারা তো আপনার সঙ্গে যোগাযোগ করে, কারণ তারা ভাবছে আপনি সেগুলো সরিয়ে ফেলেছেন। এখন আমাকে কি করতে হবে? আপনি আপনার ঠিকানা দিন, আমি আপনার সঙ্গে দেখা করব। তারপর আমরা দুজনে মিলে পুলিশের কাছে গিয়ে সব কিছু তাদের বলবো। তারপর তারাই বলে দেবে আমাদের কি করতে হবে। আমাকে কেমন যেন সন্দেহ হচ্ছে। আপনি কি ওদের দলের কেউ? ঠিকানা বের করার জন্য আমাকে টু 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 শব্দ করে কলটা কেটে গেল। আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রইলাম। তারপর নিজে থেকে কল ব্যাক করলাম, কিন্তু নাম্বার বন্ধ। আশ্চর্য। মোবাইল বিছানায় রেখে জানলার ধারে দাঁড়িয়ে রইলাম। আকাশে কিছু হালকা মেঘ জমেছে। তার ফাঁকে ফাঁকে সূর্য উঁকি দিচ্ছে। আমি আমার একটা হাত গিলির সঙ্গে রাখলাম। বিভেদ যেন আমার ছায়ার সঙ্গী হয়ে গেছে। অথচ বছরখানেক আগে আমার জীবন অন্যরকম ছিল। আমার এই ছোট্ট জীবন কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচিত হয়ে গেছে। টগর ভাইয়ের নাম্বার এখনও বন্ধ। রাবুর কাছে কল দিলাম। সেও নাকি তার শাশুড়ির সঙ্গে কোথায় যেন গেছে। পরে কথা বলে বলে কল কেটে দিল। বিছানায় শুয়েছিলাম। তামান্না আবুর দুপুরের খাবার খেতে বাসায় এলেন। তামান্না আজকে রোজা রাখেনি। কাল রাতে আমাকে বলেছিল আমি অসুস্থ। কাল থেকে 4-5 দিনের রোজা রাখা হবে না। একটা মেয়ে হিসেবে এটা আমি জানি, তাই আর কিছু বলিনি।
আমি দরজা খুলে দিতে তিনি আমার দিকে তাকিয়ে বলেন, কি ব্যাপার, কান্না করছো নাকি? বাড়ির কথা মনে পড়ছে, তাই মন খারাপ। চাকরির কিছু ব্যবস্থা হলো? প্রশ্ন করে তামান্না ওয়াশরুমে চলে গেল। তারপর বের হয়ে এসে খেতে বসে ভাতের থালা হাতে নিয়ে খেতে খেতে বলল, মাত্র 1 ঘন্টা সময় পায় অবন্তী। অফিস থেকে বাসায় আসতে 12-13 মিনিট হয়ে যায়, আবার বের হতে হবে 15 মিনিট আগে। তোমাদের অফিস থেকে দুপুরের খাবার খেতে দেয় না? আরে না, ইপিজেডের মধ্যে হলে দেয়, কিন্তু আমরা যেখানে চাকরি করি সেখানে দেয় না। তাছাড়া এখন তো রমজান মাস, ছোট কোম্পানি তো, তাই কখনো খেতে দেয় না। কাজের কত চাপ, সারাক্ষণ একটু বসার সুযোগ পায় না। আমি সুপারভাইজার হবার আগে অপারেটর ছিলাম, তখন সারাদিন বসে বসে কাজ করতাম। বিরক্ত হয়ে একটু দাঁড়ানোর সুযোগ খুঁজে বেড়াতাম। আর এখন সারাদিন লাইনের মতো দৌড়াতে হয়, হিচে থাকলেও বসতে পারি না। খুব কষ্টের, তাই না? হ্যাঁ, তবে মাস শেষে বেতন পেলে মনটা ভালো হয়ে যায়। গ্রামের বাড়িতে টাকা পাঠিয়ে আনন্দে আনন্দে সপ্তাহখানেক কেটে যায়, তারপর আবার সেই মাস শেষে হবার অপেক্ষা। আমাদের জীবন পেরিয়ে যায় মাস শেষ হওয়ার অপেক্ষা করতে করতে, কিন্তু জীবন থেকে যে দিন দিন সময় কমে যাচ্ছে সে হিসেব করি না। তোমার বেতন কত? সব মিলিয়ে 16-17 হাজার পায়। স্টাফ তো। কতটুকু পড়াশোনা করেছো? এসএসসি পাশ করে এসে গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম। আমাকে একটা চাকরি দিতে পারবে? তুমি গার্মেন্টসে চাকরি করবা? এছাড়া কি করবে? টগর ভাই কিছু ব্যবস্থা করে না? তার নাম্বার বন্ধ, কোনো যোগাযোগ নেই আমার সঙ্গে। একটা ছোট ঝামেলা হয়ে গেছে, তাহলে তো চিন্তার বিষয়। ঈদের আগে গার্মেন্টসে চাকরি পাওয়া সম্ভব না, তবু আমি গিয়ে খুঁজতে করে দেখি। যদি হয় তাহলে তোমাকে নিয়ে কালকে যাব। খাবার শেষ করে তামান্না আয়নার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ঠোঁটে সামান্য লিপস্টিক লাগিয়ে ওড়না বাঁধল। তারপর রুম থেকে বের হওয়ার সময় আমাকে বলল, একটা লোক তোমাকে খুঁজে বেড়াচ্ছে, ঘটনা কি বুঝতে পারছি না। কে সে? চিনি না। সকালে আমি বের হতে একটা লোক আমাকে তোমার একটা ছবি দেখালো, তারপর জিজ্ঞেস করলো, এই মেয়েটা বিল্ডিংয়ের কত তলায় থাকে জানেন? আমি তোমার ছবি দেখে অবাক হয়ে গেলাম। বললাম, না জানি না। কী রকম ছবি? আমার ছবি তারা পাবে কই? তা তো জানি না। তোমার সঙ্গে আরেকটা ছেলে ছিল, তোমার পরনে লাল একটা 3 পিস আর সঙ্গে ছেলেটার পরনে সাদা টি শার্ট। তাহলে মনে হয় আমার স্বামী আর আমার ছবি ওটা। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। বলো কি, জানতাম না তো। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, এখন যাই তাহলে। বাসায় ফিরে সব কিছু শুনবো। তুমি বাসা থেকে বের হও না। আর ওরা মনে হয় দারোয়ানের কাছে কিছু জিজ্ঞেস করে নেয়, কারণ দারোয়ান তাহলে তাদের সন্দেহ করবে, আর ওরা সবসময় ঘুরঘুর করতে পারবে না। তামান্না চলে গেল। আমাদের পাশের রুমের যে দুটো মেয়ে ছিল তারা বাসায় আছে, তাদের নাম জানে, কিন্তু ভালো কোনো পরিচয় হয়নি এখনো। আমি তামান্না আপুর কথা ভাবতে লাগলাম। সোহাগের সঙ্গে তোলা আমার ছবি রাস্তায় একটা লোক কিভাবে পাবে? তাহলে কি সোহাগ নিজে দিচ্ছে সে ছবি? কিন্তু সোহাগকে পাবে কোথায় ওরা? সকাল থেকে হালকা পেটে ব্যথা ছিল, দুপুর উপর সেটা আস্তে আস্তে বাড়তে লাগলো। 4:30টার দিকে হঠাৎ অনুভব করলাম আমার ব্লিডিং হচ্ছে। সেদিন টগর ভাইয়ের যখন ডাক্তার বলেছিলেন আমি প্রেগনেন্ট, তখন বাসায় ফিরে আমি অনেক ভেবেছিলাম। আমার ডিভোর্স হয়েছে মাসখানেক হলো, আর ডিভোর্সের 2 মাস আগের থেকে স্বামীর সাথে এক বিছানায় থাকা হয়নি আমার। সব মিলিয়ে 3 মাস। তবে আমার স্পষ্ট মনে আছে, শেষ যেবার আমার পিরিয়ড হয়েছে তারপর থেকে আর সোহাগের সঙ্গে ছিলাম না। তাহলে আমার গর্ভে সন্তান কিভাবে আসলো? এসব জটিলতা খোসলা করার জন্য আবারও ভালো করে ডাক্তারের কাছে পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি জটিল হওয়ার কারণে নিজের শারীরিক সমস্যাটা গোপনই রইল। পেটে ব্যথা নিয়ে শুয়েছিলাম, একটু পরপর খুব মারাত্মকভাবে ব্যথা অনুভব করছি। রাবুর কাছে আরেকবার কল দিলাম, রিসিভ করে না। মিনিট 10 পরে আমার মোবাইলে কল এলো। ভেবেছিলাম রাবু হয়তো কল ব্যাক করেছে, কিন্তু মোবাইল হাতে নিয়ে দেখি সোহাগ কল করেছে। একবার ভাবলাম রিসিভ করব না, কিন্তু হঠাৎ মনে হলো ছবিটার কথা জিজ্ঞেস করা দরকার। হ্যালো অবন্তী, আমি সোহাগ, চিনতে পারছি? হঠাৎ কি মনে করে? আমি তো ঢাকা এসেছি। ঢাকায়? কিন্তু কেন? তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি যে বাসায় থাকো, আমি সেই বাসার নিচে রাস্তায় দাঁড়িয়ে আছি। তুমি কি একটু নিচে আসতে পারবে?